বাংলাদেশের এই ৫০টা বছর স্বাধীনতার কথা হইলো। তো কই মানুষের জীবনমান তো কোনো উন্নত হয় নাই। শিক্ষার জীবনমান উন্নত হয় শিক্ষা নাই। তো খুবই বাজে অবস্থা। চিকিৎসার অবস্থা দেখেন সবচেয়ে ভয়াবহ। মানুষের কাজকে অফিস থেকে বের হয়ে বাসায় তার ফ্যামিলিকে নিয়া বাবা-মা বৃদ্ধ অথবা সন্তানাদি এই মেডিকেল ওষুধের ফাইল ফাইল একটা একটা নিয়ে বগলে নিয়ে হসপিটালে দৌড়াইতেছে। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ যেসব মুসলিম দেশ মার্কিন এবং ইউরোপীয় শক্তির কাছ থেকে অস্ত্র কিনেছে। টাকা দিয়ে কিন্তু কিনছি আমরা। কিন্তু চুক্তিতে কি আছে জানেন? যে এই অস্ত্র আমাদের প্রয়োজন হলে আমরা ফেরত নিয়ে নিব, কিন্তু টাকা ফেরত দিবেন না। টাকা ফেরত দেব। সৌদি আরব তো যুদ্ধ করে নাই, সৌদি আরবের বক্তব্য অনুযায়ী তাহলে এই প্যাট্রিয়টকে নিলে ওই যে বললাম মার্কিনের ওই চুক্তির আওতায় ফেরত দাও, সব নিয়ে নিচ্ছে। এরদোগান কি করে? হৃদয়ে ফিলিস্তিন, উপরে ব্যবসা। ঠিক বাংলা হিসাব হলো রাশিয়া নিজেই এখন তেলের ঘাটতিতে আছে। রাশিয়ার সাথে আপনি তেলের চুক্তি করে কি করবেন? গ্যাসোলিন আনাচ্ছে সে। হ্যাঁ, সে রাশিয়া নিজেই ভারত থেকে পেট্রোল সহ আরো কিছু উপজাত তেলের উপজাত ইম্পোর্ট করে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শো দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকে আপনাকে স্বাগতম, শুভেচ্ছা যা বলেন সবই জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। দাউদ হাল্লাদার প্রথম আমাদের দর্শক, উনি লিখছেন আপনাদের আলোচনাগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে, এবং বেশি করে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। মাসুদ লিখছেন, উনি আমাদের নিয়মিত দর্শক, বিজয় কেবল আল্লাহর তরফ থেকে আসে, ইরানে বিজয় সুনিশ্চিত, নরসিংদী জেলা থেকে উনি দেখছেন, ধন্যবাদ আপনাকে, আপনিও আমাদের একজন রেগুলার ভিউয়ার্স। ওয়ার্ল্ড জিও পলিটিক্স নামে মানে দারুণ একটা আইডি থেকে একটা কমেন্ট আসছে, ভেরি গুড টক শো, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আনোয়ার হোসেন লিখছেন, আপনাদের আলোচনা খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে, এবং একটু শেয়ার করে দিবেন। বাতেন আইডি থেকে একজন লিখছেন, এই ভাই কঠিন আলোচনা হয়েছে ভাই, খুশি হলাম, সত্যি কথা বলেছেন, আপনি ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ফেসবুকের দর্শকদের কমেন্ট এখন আমি পড়বো। কামাল হাওলাদার লিখছেন, আপনাদের কথাগুলো যুক্তি আছে তাই ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। দূরের মানুষ আইডি থেকে লিখছেন, আপনাদের আলোচনা খুবই সুন্দর, আপনারা কি বাংলাদেশ থেকে প্রোগ্রাম করেন নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে প্রোগ্রাম করেন, জানতে চাই প্লিজ। আপনারা দেখতে থাকুন, আমরা এই বছরে কোনো এক সময় এটা জানিয়ে দিব। আবুল কাশেম লিখছেন, আমি ঢাকা থেকে দেখছি, আপনাদের আলোচনা ভালো লাগে, ধন্যবাদ। আব্দুর রহমান লিখছেন, উনি মক্কা থেকে দেখছেন, পবিত্র নগরী মুসলমানদের, ধন্যবাদ আপনাকে। আতিক ভাই, আজকে শুরু করতে যাই একটা প্রাকৃতিক দুর্যোগের খবর দিয়ে, গতকাল রাত থেকে যেটা আল জাজিরায় প্রথম এসেছিল, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার পর একই ল্যাতিনে আবার কলম্বিয়া শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে, এই পর্যন্ত 150 জন ক্রস করেছে। আমি যখন আপনার সাথে এই অনুষ্ঠানটা করতে শুরু করলাম, এটা যখন লাইভে যাবে, অন এয়ার হবে, আরো বাড়বে আমরা ধারণা করছি, এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে। এটা নিয়ে যদি একটু আপনি বলতেন শুরুতেই। আসলে ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যার কোনো আগাম সতর্কবার্তা পাওয়া যায় না, কিন্তু ধারণা করা যায় এরকম হতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছি ভেনেজুয়েলায় হলো, এখন তার পাশের দেশ কলম্বিয়ায় মৃতের সংখ্যা 132 আমরা সকালে দেখেছি, এখন হয়তো আরো বাড়তে পারে, এবং দেশটির সরকার সেখানে সামরিক আইন জারি করেছে, এবং ভূমিকম্প পেরেইরা, মানিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনা ভেন্তরা সহ বেশ কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানকার বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও ভূকম্পন অনুভূত হয়েছে, এবং জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা, এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারকে বিশেষ ক্ষমতা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। ভূমিকম্পে প্রেসিডেন্ট জানিয়েছেন যে ১৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উদ্ধার কাজ তো চলছেই। ধসে পড়া বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিকভাবেও সহায়তার প্রস্তাব এসেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে সহায়তা দিতে প্রস্তুত। এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে যে ১৫ লাখ মানুষ ভূমিকম্পটির শক্তিশালী কম্পন অনুভব করেছেন, এবং ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল অনেক গভীরে, এবং এর মাত্রা ছিল ৭.৪, এবং মূলত চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকার কাছে ভূমিকম্পটির উৎপত্তি। এর গভীরতা ছিল ১০৩ কিলোমিটার ভিতরে। তো
ভূমিকম্পের এই কম্পন কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কফি উৎপাদনকারী অঞ্চল ও আশেপাশের শহরগুলো। উৎপত্তিস্থল থেকে ৫৫ কিলোমিটার দূরের পেরেইরা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬৫টি ভবন ধসে পড়েছে এবং ১৫টি ভবনে এখনো মানুষ আটকা আছে বলে মনে করা হচ্ছে। আর শুধু পেরেইরাতেই এই পর্যন্ত ৪০-এর বেশি নিহত হয়েছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ভিডিও যাচাই-বাছাই ছাড়াই বিবিসি জানিয়েছে পেরেইরার প্রধান চত্বর প্লাজা বলিভারে একটি ভবন ধসে পড়েছে। এতে পুরো এলাকা ধ্বংসাবশেষ ধুলায় ঢেকে যায়। শহরের কিছু এলাকা মানে আজকে মঙ্গলবার, আজকে সকাল পর্যন্ত কারফিউ ছিল এবং পেরেইরা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে কালি শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৩২টি ভবন ধসে পড়েছে। তো এই ভূমিকম্প নিয়ে আমরা একটা কথা বলি। আমরা যখন আমি 89 এ এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমাদের যে ভূগোল বই ছিল, সেখানে ভূগোলটা আমরা খুব মজা করে পড়তাম পৃথিবীর অনেক বিষয়। তো সেইখানে একটা জিনিস ছিল পৃথিবীর প্রতিপাদ্য স্থান বলে আরকি। মানে ঠিক বাংলাদেশ থেকে যদি আমরা তো একটা কমলার মতো। গোল। আমরা যদি ফুটা করে নিচের দিকে যেতে থাকি, আমরা বের হব গিয়ে চিলির যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকা দিয়ে বের হব। তো এখন খেয়াল করেন আমাদের ঠিক প্রতিপাদ্য স্থানের কাছাকাছি কিন্তু ভূমিকম্পগুলো হচ্ছে। ঠিক এইটার শকও কিন্তু আমরা কিন্তু আমাদের এদিকে দেখতে পাচ্ছি। আপনি খেয়াল করতেছেন কিছুদিন আগে বাংলাদেশে কিছু অনুভূতি হলো, মিয়ানমারে হয়েছে, ফিলিপাইনে হচ্ছে, জাপানে হচ্ছে, হতেই আছে। মানে ঠিক বিপরীত আমাদের প্রতিপাদ্য স্থানেই কিন্তু ভূমিকম্পটা ব্যাপক জোরদার, আমাদের এদিকে একটু কম জোরদার। এখন এইটার কিন্তু মানে খুব সহজেই বোঝা যাচ্ছে এই ২ মেরুতেই হচ্ছে। আমাদের উল্টা দিকে হচ্ছে আর আমাদের দিকে হচ্ছে। যেকোনো সময় কিন্তু এটা আমাদেরকেও নাড়া দিতে পারে। এটা কিন্তু সিগন্যাল। এখন আমরা এই সিগন্যাল কতটুকু মানবো জানি না। আমাদের ফায়ার সার্ভিস কিন্তু মোটেও এই ভূমিকম্প সামাল দিতে পারবে না। কারণ আমাদের জনবল আছে সারা দেশে মাত্র কয়েক হাজার। ১০,০০০ এর নিচে। ১০,০০০ না ৫,০০০ এর নিচে। হ্যাঁ? তো এই ভূমিকম্পের আমাদের যে ভলান্টিয়ার সিস্টেম সেইটাও খুবই দুর্বল। তো এই সব মিলিয়ে আমাদের জন্য কিন্তু সামনে একটা অশনি সংকেত অপেক্ষা করছে। আপনি আমি চাই আর না চাই ভূমিকম্প কিন্তু আমাদের এই এলাকায় নাড়া দিচ্ছে। সুতরাং আমাদের এটা কি বলবো? আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। আল্লাহর দিকে তাকিয়ে থাকে আর পাপ কাজ একটু কম করতে হবে। আমাদের দেশ তো পাপে ভরপুর। তো এই গেল এই দিকে। আর একটু মধ্যপ্রাচ্যের দিকে যাই। তারপরে আবার যদি আমরা মধ্যপ্রাচ্যের দিকে যাই, যথারীতি ট্রাম্প দাবি করেছেন হরমুজ তার পূর্ণ নিয়ন্ত্রণে। হ্যাঁ, জাল ফেলে সব মাইন উঠায় নিতেছে। এখানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে হরমুজের থেকে ৩00-৪০০ কিলোমিটার দূরে থাকে। কখনো হরমুজের কাছাকাছি আসে না, কারণ কাছাকাছি আসলে যেকোনো সময় ডুবে যায়। এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সমালোচনা করতেছে যে ট্রাম্প কেন ইরানে এখনো হামলা অব্যাহত রাখতেছে না। এবং ইরানিরা কুয়েতের কয়েকটি মার্কিন বেজে হামলা করেছে। আমেরিকা নাকি মাইর খেয়েও চুপ থাকছে, বলছেই না যে আমি আক্রমণের শিকার হয়েছি। তার মানে আমেরিকা কতটা ব্যাকফুটে আছে এর এটা একটা প্রমাণ। আর ইরানের পক্ষ থেকে আবারও ৬টি শর্ত দেয়া আছে যে হরমুজ, এই যে ট্রাম্প বারবার বলতেছে আমি হরমুজ খুলতে চাই। হ্যাঁ, এবং গত এপ্রিলের মাঝামাঝি থেকেই কিন্তু ইরানি বন্দরগুলোতে আমেরিকা ওয়াশিংটন যে নৌ অবরোধ দিয়ে রেখেছে এবং ইরান বলেই দিয়েছে যে নৌ অবরোধ বহাল থাকলে এই প্রণালী ব্যবহারের কোনো সুযোগ দেবে না। এবং সেইখানে ইরান যে ৬টা শর্ত দিয়েছে সেই ৬টা শর্তের মধ্যে আছে কোনোভাবেই আর হুমকি-টমকি দেয়া যাবে না। আচ্ছা। ইরান এবং তার অঞ্চল, এবং এই হামলা বন্ধ করতে হবে এবং স্থায়ীভাবে শান্তি বজায় রাখতে হবে। তারপরে এই এলাকা থেকে স্থায়ীভাবে অবরোধ উঠিয়ে চলে যেতে হবে আমেরিকাকে। তারপরে আসছে যে গত ২ হামলায় এই যে ৪০ দিন আর এই হামলা ১৮ দিনের ইরান এবং তাদের যে মিত্র শক্তির যত ক্ষয়ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ দিতে হবে। তারপরে ৩ নাম্বার, এরপরে ৫ নাম্বার হলো সকল ধরনের ইরানের উপর থেকে যে তেল রপ্তানি এইটা সেইটা যত ধরনের ২৫০০ এর উপরে মার্কিন নিষেধাজ্ঞা আছে এগুলো সবগুলা এক চালানে উঠায় নিতে হবে। ওয়ান নোট। ক্ষণে না যে অমুক দিন ওইটা আমাদের আলোচনা হবে। ওয়ান নোট, ওয়ান কভার প্যাড, যে সব প্রত্যাহার করা শেষ, কোনো রকম আলোচনা ছাড়াই। তারপর হলো ইরানের যে সমস্ত সম্পদ আমেরিকা সহ তার মিত্র দেশ এবং তার সপক্ষের শক্তিরা আটক করে রেখেছে, বাজেয়াপ্ত বা ফ্রিজ, সেইটা সব সুদে মূলে ফেরত দিতে হবে, নট আসল, সুদ সহ, মানে ব্যাংকেই ছিল তাদের, কেন নয়। তো এই হলো মার্কিনীদের বর্তমান অবস্থা। আর আরেকদিকে আমেরিকাও তো ক্ষতিপূরণ চাইছে। হ্যাঁ, আমেরিকা তো চাইছেই, যেমন আমেরিকা ক্ষতিপূরণ চাইছে যে
তাদের যে হামলায় যারা যেসব ইরানিও মারা গেছে, হুম। মানে ওই যে আমেরিকার পক্ষে ইরানের ভিতরে যে আন্দোলন করছিল, করতে জি। গিয়ে যারা মারা গেছে তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে। তো ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বর্তমান যে সচিব মোহাম্মদ বাগের জোলকাদের, তিনি বলেছেন ওই একই কথা, ওই যে ৬টা হুম। কথার কথা বলেছিলাম ওগুলাই আরকি। এবং স্বাভাবিকভাবে এই যে ট্রাম্পের এই যুদ্ধ নাটক এখন আবার একটু গরম হচ্ছে, তাওয়া গরম হচ্ছে আস্তে, আস্তে। তেলের দামও কিন্তু আবার বাড়তেছে। বাড়তেছে। হ্যাঁ, সেটা আবার বেড়ে ওই যে $88 ক্রুড চলে ব্যারেল গেছে। $৮৮, এতক্ষণে এটা হয়তো $৯০ এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং মার্কিন ক্রুড যেটা সেটা $৮২.৪৫। আচ্ছা আতিক ভাই, আমি এই অনুষ্ঠানে এই চ্যানেলে কিছু লাইভ করি। লাইভে আমাকে কিন্তু রেগুলার দর্শকরা একটু অডিট হয়ে জিজ্ঞাসা করতেছে বাংলাদেশের তেলের রিজার্ভ কি অবস্থা, সামনে কি হবে, রাশিয়ার সাথে কোনো তেল আনার চুক্তি হচ্ছে বাংলা নাকি? হিসাব হলো রাশিয়া নিজেই এখন তেলের ঘাটতিতে আছে। রাশিয়ার সাথে আপনি তেলের চুক্তি হ্যাঁ, করে কি তো করবেন? গ্যাসোলিন আনাচ্ছে সে। হ্যাঁ, সে রাশিয়া নিজেই ভারত থেকে পেট্রোল সহ আরো কিছু উপজাত তেলের উপজাত ইম্পোর্ট কারণ করতেছে। সে বের করতে পারছে না তেল। হ্যাঁ, এবং তার তেল ডিপোগুলা এবং সংরক্ষণাগারগুলা ইউক্রেন কন্টিনিউ হামলা চলতেছে। তো বাংলাদেশের এখন বিকল্প একটা হলো মালয়েশিয়া, হুম। আর আরেকটা হলো আফ্রিকার নাইজেরিয়া, সেটা বহুদূর। আর মিডল ইস্টের ওইটাই আফ্রিকা ঘুইরা যদি কোনো সাপ্লাই আনতে কষ্ট পারে। বেশি। হ্যাঁ, খুবই কস্ট বেশি। তারপরে যাদের কাছে রিজার্ভ আছে, কিছু দেশের কাছে রিজার্ভ আছে, সেইখানে আমরা অলরেডি অভিযোগ শুনেছি আমাদের যে এই তেলের গত ইয়েতে তেমন ঘাটতি ছিল না, কিন্তু একটি চক্র সবসময় যে সরকারের সাথে কিছু রিলেটেড একটি চক্র এখান থেকে বিশাল মাখন উঠায় নিচ্ছে। হ্যাঁ, তেলের ব্যাপারে যেহেতু কথা হলো, আরেকটা মজার ব্যাপার খেয়াল করি। এই যে আমাদের মক্কা জোট হলো, অনেক মুসলমান খুব উৎসাহী, এটা মুসলমান জোট। আসলে এটা মার্কিনীদের ইঙ্গিতে একটা মার্কিনী বীজ। বীজ ওঠে। তার কারণ হলো আপনি খেয়াল করেন, ট্রাম্পের বন্ধু বলে দাবি করে পাকিস্তানের জেনারেল আসিফ মনির, সে এই জোটে গেছে। তারপরে সৌদি যুবরাজের কথা তো নাই বললাম, সে আমার তো প্রিয়, মার্কিন, আমার হ্যাঁ। প্রিয়। আর আপনার তুরস্কের কথা বলি, সবাই তো ভাবে তুরস্ক মুসলমানদের সুলতান। বিষয়টা খেয়াল করবেন, সেই যুগে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, এরপরে এই সময় পর্যন্ত ইমান মানে কে আসলে ভালো মুসলমান বা ইমানদার কিনা এর চাবিকাঠি হলো কারবালা। কারবালার ইমাম হোসেনের যে আত্মত্যাগ বা এই ঘটনার পক্ষে যারা থাকে তাদেরকে ইমানদার বলা হয়, আর এর বিপক্ষে গেলেই বুঝবেন যে এর মধ্যে ঝামেলা আছে। ঠিক একই অবস্থা এখনকার বিশ্বে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যেই মুসলমান বা মানুষরা এরা মানবিক এবং সোচ্চার, যারা সবসময় সোচ্চার, হ্যাঁ, এবং মানবিক এবং অমুসলিম যদি হয় তারা মানবিক মানুষ, আর মুসলমানদের মধ্যে হলে তারা মুসলমানদের কোয়ালিটির মুসলমান। আর যারা এই ফিলিস্তিনের ঘটনাটিকে পাশ কাটিয়ে যায়, সাইডে রাখতে চায় বা অ্যাভয়েড করে, এরা অবশ্যই ভালো মানুষ না, মুসলমান তো পরে। তো ঠিক একই অবস্থা আপনি দেখবেন এই যে মক্কা জোটের তুরস্ক, এরদোগান কি করে, হৃদয়ে ফিলিস্তিন উপরে ব্যবসা। ঠিক আজারবাইজানের তেলটা আপনি কখনো খেয়াল করছেন যে ইসরায়েলের তেলের কোনো ঘাটতি আছে এই যুদ্ধের সময়? কারণ কি, আজারবাইজানের খনিজ তেলটা পাইপলাইনের মাধ্যমে তুরস্ক হইয়া ইসরায়েলে যায়। তুরস্ক ইসরায়েলে তেলটা সরবরাহ করে। তুরস্ক আজকে ইসরায়েলের এত বড় বড় কথা বলতেছে, তেলের পাইপলাইনটা ইসরায়েলে কাট করে দেখ, ইসরায়েল 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করবে। তো আপনি এদিকে ইসরায়েলের সকল রকম আপনার ফিলিস্তিনের মুসলমানদেরকে নিপীড়ন করার জন্য, নির্যাতন করার জন্য, তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য জ্বালানি দিচ্ছেন, হ্যাঁ, সরবরাহ করতেছেন, আর আপনি বলতেছেন আপনি, অথচ জর্ডান থেকে মানবিক সাহায্য পৌঁছায় না। আর পৃথিবীর এত মুসলমান বোকার মতো এরা মনে করে এই লোকগুলাই বাংলাদেশের মানুষদের সহ ঠিক নিজের দেশে যেমন সে বুঝতে পারে না কে তার শত্রু কে তার মিত্র, রাজনৈতিক ভাবে যেই দলই হোক, আমার বিষয়টা না, বিষয় হলো জনগণের কে কাজ করতে। বাংলাদেশের এই 50টা বছর স্বাধীনতার কথা হইলো, তো কই মানুষের জীবনমান তো কোনো উন্নত হয় নাই, শিক্ষার জীবনমান উন্নত হয় শিক্ষা তো খুবই বাজে অবস্থা, চিকিৎসার অবস্থা দেখেন সবচেয়ে ভয়াবহ। প্রতিদিন সন্ধ্যায় আপনি ঢাকা শহর সহ বাংলাদেশের বড় শহরগুলোর যেই কোনো মোড়ে বিকেল 4টার পর থেকে রাত 9টা পর্যন্ত দেখবেন মানুষের কাজকে অফিস থেকে বের হয়ে বাসায় তার ফ্যামিলিকে নিয়ে, বাবা মা বৃদ্ধ অথবা সন্তানাদি এই মেডিকেল ফাইল একটা নিয়ে হসপিটালে দৌড়াইতেছে। এইটা এইভাবে চললে একটা জাতি কি করে ডেভেলপ করবে? তো এই গেল এদিকের অবস্থা। আর এইদিকে ইরানের যে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি, ইনি আল জাজিরার সাথে সাক্ষাৎকার বলেছেন যে কুয়েত, আরব আমিরাত, কাতার, সৌদি আরব এবং জর্ডানের যে মার্কিন সেনারা, বাহরাইন এবং ইসরায়েলের সৈন্যরা মিলে ইরানে একটা আকস্মিক এবং ভয়াবহ হামলার চেষ্টা করতেছে, প্ল্যানিং করতেছে, এবং ইরানও এই ব্যাপারে পূর্ণ সতর্কতার সাথে আছে। সো এই নিয়ে তারা কোনো টেনশন নাই। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন,
এই যে ওয়াশিংটন পোস্ট আজকে একটা সুন্দর গতকাল একটা নিউজ প্রকাশ করেছে। আচ্ছা ওই যে আমরা যে আগে বলেছিলাম ট্রাম্প তুরস্ক থেকে পালিয়ে গিয়েছিল সেই বিষয়ে। ওই যে হ্যাঁ প্লেন হ্যাঁ, যে ন্যাটো সম্মেলনে ট্রাম্প এসেছিলেন এবং তিনি গোপনে বিমান বদল করেন। এর আগে তিনি করেন কি একটি খাবারের ট্রাকে লুকিয়ে এয়ারফোর্স ওয়ান এর যে লেটেস্ট কাতার থেকে যেটা পাইছে সেইটা দাঁড়ানো ছিল, আর পুরনো একটা এয়ারফোর্স ওয়ান নীল রঙের ছিল। বলছে দুইটাই আছে, প্রেসিডেন্ট যে কোনো যেতে পারে, কিন্তু আসলে প্রেসিডেন্ট লুকায়া একটা খাবারের ট্রাকের ভিতরে করে উনি যান একটা ওই যে C-32A বিমানে করে, সেইখান থেকে তিনি ব্রিটেনে পৌঁছেন আর কি। ব্রিটেন থেকে পরে তিনি ইয়েতে পৌঁছেন আর কি, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো এই যে দেখেন যে কি পরিমাণ তারা আতঙ্কিত এবং ভয়ার্ত। তো এগুলো হলো অবস্থা। আর এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো আরো একটি খবর প্রকাশ করেছে এবং ইরানি সংবাদ মাধ্যম পার্স ট্রুথেও দেখেছিলাম যে সৌদি আরবের যে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আছে এইটা এখন তাদের সবচেয়ে কম আছে, তাদের 86% তারা খরচ করে ফেলেছে। তো এইখানে দেখা গেছে তাদের কাছে 2800টি প্যাক 3 মডেলের ইন্টারসেপ্টর ছিল প্যাট্রিয়ট, এর মধ্যে এখন মাত্র আছে 400টা। আর মার্কিন যুক্তরাষ্ট্র এই চান্সে আবার বিজনেসও বাগায় নিছে, তাদের নিজেরই ইন্টারসেপ্টর নাই, তারা করছে কি এখন আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছে 5250টি ইন্টারসেপ্টরের বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এবং এগুলি যে কোনো সময় তারা সরবরাহ করবে, কিন্তু 2050 সালের পরে। এবং মজার ব্যাপার দেখেন, এই যে আমাদের তথাকথিত মুসলমান মানুষ, সাধারণ মানুষ, এরা তো অনেক কিছু বুঝেও না, চিন্তাও করে না। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ যেসব মুসলিম দেশ মার্কিন এবং ইউরোপীয় শক্তির কাছ থেকে অস্ত্র কিনেছে, টাকা দিয়ে কিন্তু কিনছি আমরা, কিন্তু চুক্তিতে কি আছে জানেন, যে এই অস্ত্র আমাদের প্রয়োজন হলে আমরা ফেরত নিয়ে নিব, কিন্তু টাকা ফেরত দিবেন, টাকা ফেরত দিবেন। ঠিক, তাহলে কোন বোকার সরকার বোকাই। আর এই যে এক ধরনের লোক সাধারণ মানুষ আছে, তারা এইসব না জেনে শুনেই হায় হায় আমার মহান ইসলামিক নেতা। তো মহান ইসলামিক নেতা কি হয়েছে, এই যে খেয়াল করেন এইবার যে মার্কিনীদের সাথে যে ইরানিদের এই যুদ্ধ, এই যে কেন সৌদি আরবের 86% প্যাট্রিয়ট নাই, সৌদি আরব তো যুদ্ধ করে নাই সৌদি আরবের বক্তব্য অনুযায়ী, তাহলে এই প্যাট্রিয়টকে নিলে ওই যে বললাম মার্কিনের ওই চুক্তির আওতায় ফেরত দাও, সব নিয়ে নিছে। কারণ সৌদি আরবের সাধারণ মানুষের উপর হামলা হয়নি, তা সৌদি আরবের কোন তার মানে এই যে সৌদি আরব বলতেছে আমরা ইরানে হামলা করছিস না, তাইলে এই ঘটনা কি দাঁড়ায়, তারা ইরানের উপর হামলায় অংশ নিল, কারণ তার এই অস্ত্র কই, তাইলে এই অস্ত্রের যদি একটা যুক্তিতে যায়, এই অস্ত্র সেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে, অথবা মার্কিনীরা এই অস্ত্র ফেরত নিয়েছে কিন্তু টাকা ফেরত দেয়, টাকা ফেরত চুক্তি অনুযায়ী। তার মানে কি দেখেন, মুসলমানের টাকা মুসলমানের উপর ব্যবহৃত হচ্ছে। এবং এই মুসলমানের তেলের টাকার উপর আমি একজন ইরানি আয়াতুল্লাহর সাথে একবার ঢাকায় দেখা হয়েছিল ওদের কালচার সেন্টার, উনি বলতেছিল, একজন বলতেছিল হুজুর এই আরবরা যদি আমাদের টাকা পয়সা দেখো সব নিবা, কারণ কি, কারণ সারা পৃথিবীর তেল সম্পদের, পৃথিবীর যত তেল সম্পদের উপর সমস্ত মুসলমানদের অধিকার আছে, সে নাইজেরিয়ান হোক আর বাংলাদেশি হোক আর চাইনিজ। তার মানে আমাদের এই টাকা আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সেটাই। আচ্ছা, যে ট্রাম্পের নিজেদের লোকজনে এখন ট্রাম্পকে আপনার বকাঝকা করতে, যেমন চাক শুমার, তারপরে হচ্ছে মাইক হাকাবি। আচ্ছা, এই ক্ষতি পূরণের পরে আসলো ওই যে তেলের দাম বাড়লো, তারপরে এই সিনেটর যে চাক শুমার, ইনি তো মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা, ইনি সবসময় আলোচনার মধ্যে থাকেন, বিভিন্ন বিষয়ে ভালো বক্তব্য দেন। তো তিনি যেটা বলতেছেন সেটা হলো যে মার্কিন সেনারা এই ট্রাম্পের অযোগ্যতা এবং অদক্ষতার কারণে এখন মধ্যপ্রাচ্যে জীবনহানির আশঙ্কায় পড়ছে, কারণ এই বেটা কিন্তু ঠিকই বুঝছে, এবং মার্কিন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়ছে, এবং ট্রাম্পের নেতৃত্বে এটি সম্পূর্ণ ব্যর্থতা হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। তো এই যে আমরা বলতেছি মার্কিন মিডিয়াগুলা দেখেন, মার্কিন বা বিশ্ব মিডিয়াগুলা, ব্রিটিশ বা ইউরোপিয়ান মিডিয়া, এগুলা কিন্তু সব মার্কিন এবং ইউরোপীয় যে মিডিয়া, এগুলো কিন্তু সব ইসরায়েল পন্থী লবির নিয়ন্ত্রণে। তো তারা কিন্তু সবসময় মার্কিন আভ্যন্তরীণ অবস্থাটা হাইড করে, সেই হাইডের কারণে আমি সাধারণ আসল খবরটা পাই। খালি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বাড়লো কিনা ওইটা নিউজ হয়, কিন্তু ওদের জীবনযাত্রার মান এবং বাজারের যে ফুলে ফেপে উঠছে সেইটা কিন্তু কেউ আলাপ করছেন, এইটা এই ভদ্রলোক আলাপ করছেন। এবং সিনেটর ড্যান হোলেন আরেকজন সিনেটর, ইনি ইসরায়েলে নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, তার পদত্যাগ দাবি করেছেন এই কারণে যে এই লোক মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েল সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছে, অথচ সে মার্কিন রাষ্ট্রদূত।
তো এইসব কিন্তু এখন মার্কিন সমাজে ধীরে 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 এগুলা কিন্তু ইয়ে হচ্ছে। এবং আপনি দেখেন ইউরোপের দেশগুলায় এখন কিন্তু আবার নতুন করে ফিলিস্তিনদের পক্ষে ব্যাপক সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এটা কিন্তু কেউ মুসলমান না, খুব মুসলমান হয়তো 1% বা 0.5% থাকতে পারে। হ্যাঁ, সেদিন স্পেনে দেখলাম, তারপরে ইউরোপের আরেকটা শহরে, আর গতকাল আপনার অ্যাথেন্সেও দেখলাম ব্যাপক সমাবেশ হচ্ছে। তো এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যে কোন দিকে যাচ্ছে, এটা লিবিয়ার একটা খবর আছে, লিবিয়া কিন্তু কয়েকদিন আগে অ্যাটাক হয়েছিল, তারপরে কিন্তু এখন তেল শোধনাগার আগুন জ্বলছে। আপনি জানেন যে লিবিয়াতেও কিন্তু দুইটা শক্তি, একটা রুশপন্থী, একটা মার্কিন পন্থী। হ্যাঁ, তো এইখানে কিন্তু সবসময় কে যে সিরিয়া একই অবস্থা। হ্যাঁ, মানে আদত এগুলা দেশগুলাকে দেখানো হচ্ছে একটা দেশ, কিন্তু কার্যত এগুলা ভিতরে বিভক্ত এবং জনগণের মধ্যে প্রচন্ড বিভক্তি আছে। ওই একটাই কারণ হচ্ছে তেল, খনিজ সম্পদ। আবার আরেকটা মজার ব্যাপার জানেন, লিবিয়ার জনগণের কিন্তু প্রায় 50% মিশরীয় বংশোদ্ভূত। আচ্ছা, মাইগ্রেন্ট নাকি ওরা? মানে ধীরে ধীরে মাইগ্রেন্ট। যেমন বাংলাদেশে, যেমন পশ্চিম বাংলা এবং বাংলাদেশ, আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু প্রচুর পশ্চিম বাংলার মানুষ, তার দাদা বা তাদের ঠিক ওই রকম ওই অঞ্চলটা, আরব অঞ্চল তো পাশাপাশি দেশ, এক দেশ, যেমন প্রচুর সিরিয়ান সৌদি আরবে থাকে, টার্কিশরা থাকে, আর অর্ধেক সৌদি আরব তো ইয়েমেনি, আপনি কালকে বললেন আমাদেরকে। আচ্ছা, এই অবস্থা লিবিয়ার যে, আমরা একটু জেলেনস্কি দিয়ে শেষ করব। লিবিয়ার যে সবচেয়ে বড় তেল শোধনাগার, এটা আক্রমণ হয়েছে বলে তারা বলছে, কিন্তু কে বা কারা আক্রমণ করছে তারা সেটা বলতে পারেনি। এবং এইটা তা আরো বড় ঘটনা ঘটতে পারে বলে তারা ইয়ে করতেছে। এবং আরেকটা জিনিস দেখবেন, সৌদি আরবের নিয়ন্ত্রিত যে ইয়েমেনের অঞ্চল এবং সৌদি আরবের কিছু এলাকায় ইয়েমেনের যে প্রতিরোধ যোদ্ধারা টানা তৃতীয়বারের মতো হামলা অব্যাহত রেখেছে, এবং এইটা আরো বড় ঘটনা ঘটতে পারে। আর এদিকে ইরানের যে কুদস বাহিনীর প্রধান জেনারেল কায়ানি, উনি বাগদাদে গেছেন। হ্যাঁ, এগুলো কিন্তু সব কিন্তু এইসব যুদ্ধের এফেক্ট। হ্যাঁ, আমরা একটু যে আপনার জেলেনস্কির খবর দিয়ে, জেলেনস্কির খবর আছে। জেলেনস্কি হলো সৌদি আরবের সাথে তো কিছুদিন আগেও তারা একটা ড্রোন চুক্তি স্বাক্ষর করেছিল, এবং সেই স্বাক্ষরের মানে ধারাবাহিকতাই এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেছেন কিভাবে ড্রোন দেওয়া যায়। এবং আপনি জানেন যে তেলের মাধ্যমে, তেলের কিছু উপজাত দিয়ে সার তৈরি হয়, সেই সার আবার খাদ্য উৎপাদনে ব্যবহৃত। আর ইউক্রেন তো জানেন বিশ্বের খাদ্য ভান্ডার, ইউরোপের। হ্যাঁ, তো এই কারণে ইউক্রেন খুব জরুরি। এই কারণে ইউক্রেনও এখন সৌদি আরবের নিজেরও খাদ্য ঘাটতি টাটতি হচ্ছে, এই কারণে তারা এগুলো ইয়ে করতেছে। আর আরেকটা জিনিস আপনি জানেন যে ভারতের যে গোয়েন্দা প্রধান র এর যে চিফ, উনি গত 9 তারিখে ঢাকা এসেছিলেন এবং 10 তারিখ সকালে, গতকাল মানে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। ভারতের ঢাকার হাই কমিশনার, উনি একই সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, এবং পরবর্তীতে র এর চিফ সহ উনি সহ আবার ইন্ডিয়া চলে গেছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ভারতের জন্য, কারণ তারা এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কিছু দাবি আছে। আবার বাংলাদেশ সরকারও, সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখেছি, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে বিচারের জন্য প্রত্যাবর্তন। তারপরে ওসমান হাদি, যে তরুণ তুর্কি, সেই ছেলেটি মারা গেছে, তার যে হত্যাকারীরা স্বীকৃতভাবে ভারতে আছে, ভারত আমাদের স্বীকৃত খনিদের তাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তো এইসব ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য ছিল। এখন তারপরে আবার রুটিন যেসব বিষয়, আমাদের তিস্তা সহ বান্ন নদীর পানি এবং সীমান্তে তারা হরদম আমাদের মানুষদের হত্যা করছে, তো এগুলোর ব্যাপারে বাংলাদেশ ভারতের কাছে জবাব চেয়েছে, এবং ভারতীয়রা হঠাৎ করে মানে তৎপরতার বিভিন্ন লেভেলে তৎপরতা বেড়ে গেছে। আতিক ভাই, আমরা একটু শেষ করতে হবে। আরেকটা জিনিস ঘটছে এইদিকে, আপনার যে ইরানের যে বিভিন্ন বাহিনী আছে, এইসব বাহিনীগুলোতে ব্যাপক রদবদল হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে গতকাল 9 জন এবং এলিট যে ফোর্স ছিল তাদের একজনকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তো ধন্যবাদ আতিক ভাই। না, আরেকটা জিনিস, যে স্বর্ণের দাম যেটা বলতেছেন, এটা তো তেলের দামের সাথে, তেলের দামের সাথে স্বর্ণের দাম ইয়ে হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিন্তু এর কারণে দুর্বল হয়ে পড়তেছে। মানে যুক্তরাষ্ট্রে যতই আপনার সুদের হার কমে, স্বর্ণের দাম কিন্তু তত বাড়ে। এবং আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার মার্কিন কিছু অর্থনৈতিক সূচকের তথ্য প্রকাশ হবে, এবং এই কারণে কিন্তু মার্কিন এই বাজারগুলো আরো উল্লম্ফন করছে। তো আমাদের দেশের স্বর্ণের বাজারও কিন্তু সে গত সপ্তাহ থেকেই ঊর্ধ্বমুখী হঠাৎ করেই। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এবং আমাদের সবার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আতিক ভাই। আজকের বিষয়গুলো সম্পূর্ণ অনেক সুন্দর করে আপনি বিশ্লেষণ করেছেন, আশা করি দর্শকরা বুঝেছেন।
সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং ভিডিওটা আপনারা কোত্থেকে দেখছেন, আমাদের অনুষ্ঠানগুলো পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদের কমেন্ট করেন বা ইমেল করেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। আতিফ ভাইকে আমি সঙ্গে নিয়ে আসবো, কথা দিলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।